সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া, নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। আজকে অনুষ্ঠানের পরের দিন তো বুঝতেই পারছো, ধোয়া কাচা মাজা থাকে। তো আজকে সকালবেলা আজকে লাস্ট পরীক্ষা ছিল, ম্যাথস দিয়ে পাঠালাম। মানে পাঠানোর তো একদমই ইচ্ছা ছিল না, তারপরেও আয়ুষের বাবার সামনে বসে থাকবে, যেহেতু এতগুলো দিল, লাস্টের পরীক্ষাটা না দিলে কীরকম একটা হয়। তোমরা জানো ওর হিমোগ্লোবিনটা আবার কমে গেছে, তো দেখা যাক। খারাপ লাগছিল, ভাবলাম ঠিক আছে, দিতে পারলে দেবে, না পারলে চলে আসবে, সমস্যা নেই। আয়ুষের বাবা নিয়ে তো গেল, বসে থাকবে ওখানে সামনে। 1 ঘন্টা 1.5 ঘন্টার পরীক্ষা, তো 1.5 ঘন্টা যদি একটু কষ্ট দিতে পারে। আর বাড়িতে থাকলেও কি চুপচাপ থাকে? বাড়িতে থাকলে তো খেলতে থাকে, এত খেলে মানে কি বলবো। বাড়িতে থাকলেও চুপচাপ থাকে না, তার জন্য ভাবলাম ঠিক আছে, দিক, পরীক্ষাটা দিয়ে দিক। হ্যাঁ, তাই পাঠালাম। তো এখন বাসনগুলো চলো মাঝি, ঘরে দুয়ারের তো অবস্থা নেই। কাল রাত্রে কীর্তন হয়ে প্রসাদ খাওয়া হয়েছিল প্রায় 4টার দিকে, মানে ভোর 3টা 4টা এরকম। তো আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, কারণ খুশকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আয়ুষকে নিয়ে, খুশকে নিয়ে। আয়ুষের বাবাও অনেক দেরিতে ঘুমিয়েছে, আমি দুটো বাচ্চাকে নিয়ে ঘুমিয়ে পড়েছি। আমার শরীরটা আর দেয় না এত রাত্রিবেলা জেগে থাকা, বুঝতে পারলে। তো চলো এখন কাজ বাজ। প্রত্যেক দিন উঠে মন চায় যে তোমাদের সাথে সুন্দরভাবে একটা ব্লগ শেয়ার করব। হয়তো বা শুরুও করি, কিন্তু কি বলতো, ব্লগটাকে আর সুন্দরভাবে শেষ করতে পারি না। এই যে বাচ্চা কাচ্চা যখন ঘুমিয়ে থাকে, তখন মনে হয় যে আজকের ব্লগটা খুব সুন্দরভাবে করব, সুন্দর করে শর্ট নেব, প্রত্যেকটা শর্ট সুন্দর করে নেব। কিন্তু কি হয় বলো তো, এই যে যখন কাজ মানে বাচ্চা কাচ্চা উঠে যায়, তখন যে কোন দিক দিয়ে আমার সময়টা পেরিয়ে যায় আমি নিজেও জানি না। এখন অনেকটাই ভোর, মানে 6:30টার মতো, ভোর বলবো না, সকাল হয়েই গেছে, 6:30টার মতন বাজে। কালকে তো অনেক দেরি করে সবাই ঘুমিয়েছে, তাই আজকে উঠতে উঠতে অনেকেরই লেট হয়েছে। কিন্তু আমি সকালে উঠেছি, কারণ আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। আমি ঘুমিয়েছি এই ধরো 2 কি 2:45 বাজে, তখন ঘুমিয়েছিলাম। তো ঘুমানোর পর আমি একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ আমার তো ছেলের স্কুল আছে, আমাকে তো ওই চিন্তাটা আছে, আমাকে টিফিন বানিয়ে দিতে হবে, খাওয়াতে হবে, রেডি করাতে হবে, পাঠাতে হবে। তো আয়ুষটাকে পাঠাতাম না, পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, তারপরেও। আর হ্যাঁ, তখন বললাম যে তোমরা তো জানো হিমোগ্লোবিনটা কম। জানো বলতে আমি ভেবেছি আমি হয়তো ব্লগে বলে দিয়েছি, বাট আমি কিন্তু ব্লগে বলিনি যে রিপোর্ট কি আসলো বা কি হলো। তো 7-8 দিন আগে রিপোর্ট করিয়েছিলাম, 7.8 হিমোগ্লোবিন এসেছে। তারপরে তো কাশি শুরু হলো, আমার মনে হলো যে কাশি যখন শুরু হয়েছে তো আবার হয়তো হিমোগ্লোবিনটা কমে যাবে। তাই কিন্তু কালকে আমরা নিয়ে যাই আবারও। আর ওই যে বললাম পুনের ডক্টর দেখাবো, সেখানকার যে রিপোর্টগুলো করাতে হবে তার জন্যও গেছিলাম। পুনের রিপোর্টস করানোর সাথে সাথে আমার মাথায় আসলো না, আবার হিমোগ্লোবিনটা টেস্ট করাই। কারণ যেহেতু কাশি হয়েছে, যদি হিমোগ্লোবিনটা আবারও কমে যায়, যদি ধরো 7-এ চলে আসে বা 7-এর নিচে যদি চলে আসে, তাহলে তো আমাকে ব্লাড দিতে হবে। আর আমি যদি সেটা না জানি, তাহলে তো ছেলে অসুস্থ হয়ে যাবে। সেই জানার জন্যই আমি কিন্তু আবারও টেস্টটা করাই। তো যাকে টেস্টের রিপোর্ট এসেছে 7.8, তো আগে ছিল, এখন আবার 8 এসেছে। মানে কমছে বাড়ছে এরকম একটা। তো সেদিন মানে কিছুদিন আগে যখন হিমোগ্লোবিন রিপোর্টটা এতটা কম আসলো, তখন আমার মাথায় এসছে এই পুনের ট্রিটমেন্টটা কি বন্ধ করে দেব। কিন্তু আবার ভাবি, পুনের ট্রিটমেন্ট বন্ধ করলে চলবো কিভাবে? বাচ্চাটাকে নিয়ে তো আমাকে চলতে হবে, চলবো কিভাবে? আবার সেই 3 সপ্তাহ পর পর ব্লাড দিব? তারপর ভাবলাম না, পুনের ডক্টরকে আমাকে এটাই বলতে হবে। যখন আজ থেকে 6 মাস আগে আয়ুষের বাবা গেছিলো, তখন তোমাদেরকে নিশ্চয়ই বলেছিলাম যে আয়ুষের ওষুধ অনেকটা কমিয়ে দিয়েছে। তো তখন ডক্টরকে আয়ুষের বাবা বলেছিল যে আয়ুষের এখন আর ব্লাড দিতে হচ্ছে না। তা আমার মনে হয় সেক্ষেত্রে ডাক্তার ভেবেছে যে ব্লাড যেহেতু দিতে হচ্ছে না, তাহলে ওষুধের পরিমাণটা কমিয়ে দিই। একটু মন দিয়ে শুনবে আমি কি বলছি, মানে সেই 6 মাস আগের ঘটনা আমি বলছি, ওর কিন্তু ওষুধ যে কমিয়ে দিয়েছিল। তো এবার কি হয়েছে, ওষুধ কমিয়ে দেওয়ার পর থেকেই কিন্তু আমরা আয়ুষের ব্লাড দিচ্ছি। এই ধরো 2 মাস ঠিক ছিল, তারপর 2 মাস পর থেকে এই ধরো 1.5 মাস, কোনো সময় 40 দিন, এরকম দিন পর ধরো টোটাল 4 বার ব্লাড দেওয়া হলো। হ্যাঁ, তো না সরি, আমি একটু ভুল বললাম, 6 মাস আগে নয়, যখন প্রেগনেন্ট ছিলাম। হ্যাঁ, যখন প্রেগনেন্ট ছিলাম তখন কিন্তু আয়ুষকে অনলাইনে দেখানো হয়েছিল। তখনকে ডক্টরকে বলেছিলাম যে ডাক্তারবাবু, ওর হিমোগ্লোবিন ঠিক আছে প্রত্যেক মাসে, আর ব্লাডও দিতে হয় না, এখন অনেকটা সুস্থ আছে। তখন ডাক্তারবাবু ওষুধ কমিয়ে দিয়েছিল। তারপরে তার 6 মাস পর যখন খুশ হলো, যখন বাবা অসুস্থ ছিল, তখন কিন্তু একবার আয়ুষের বাবা নিয়ে যায়, তখনও কমই ছিল ওষুধ। হ্যাঁ, তো ওই তো ম্যাক্সিমাম 1 বছর থেকে ওকে টোটাল 4 বার ব্লাড দেওয়া হয়। আমার মনে হয় ডাক্তারবাবু যে এই ওষুধগুলো কমিয়েছে, আমি যদি আমার গন্ডগোল হতে পারে একটু গণাতে, 1 বছরও হতে পারে কিংবা 11 মাস হতে পারে, মাথায় অত থাকে না তো, সারাদিন এত চাপের মধ্যে যাই, তাই ঠিক সঠিকটা মনে করতে পারছি না। তবে এইটুকু জানি, ডাক্তার ওর ওষুধ কমিয়ে দেওয়ার পর থেকেই ব্লাড দেওয়াটা আবার শুরু হয়।
তো এক্ষেত্রে কি হয়, আমার মনে হচ্ছে যে ডাক্তারবাবু হয়তো এটাই বুঝতে চেয়েছেন যে ওষুধটা কমিয়ে দেওয়ার পর ওর ব্লাডটা দেখি আপনার তৈরি হয় নাকি, কিন্তু আমার যেটা মনে হলো ওর ব্লাড আপনার তৈরি হচ্ছে না, তার জন্য ওকে ব্লাড দিতে হচ্ছে। তো এটাই ডাক্তারবাবুকে বলতে হবে, যেহেতু আবার ব্লাড দিতে হচ্ছে ডাক্তারবাবু আগের আবার যেই ওষুধগুলো ছিল সেই ওষুধগুলো আবার চালু করেন, এই কথাটা হয়তো বলতে হবে। বা ডাক্তারবাবু যেটা ভালো বুঝবেন যে ব্লাড যেহেতু আবার দিতে হচ্ছে, তো এক্ষেত্রে কি করা উচিত ওনার, তাই না? তো আবারও সেই, তোমরা হয়তো জানো ওর মাস গেলে ম্যাক্সিমাম 13 থেকে 14,000 15,000 টাকার কিন্তু ওষুধ ওর মাসে ওষুধ খায়। হ্যাঁ, কমিয়ে দেওয়ার পর কিন্তু একটু কমেছিল। তো কোনো ব্যাপার না, আমার কথা হচ্ছে আমি দিতে রাজি আছি, আমরা দিতে রাজি আছি, ও সেই ওষুধে কত টাকা লাগে লাগুক। তোমরা এটাও জানো যে সারা বছর সারা জীবন ওকে ওষুধ খেয়েই কিন্তু চলতে হবে, কাটাতে হবে। আমরা এটা ভেবেই আমাদের মানে কি বলবো, কষ্ট হয়, দুঃখ হয়, তারপরেও আমি ভাবি যে আমার যত কষ্ট হোক না কেন, যে করেই হোক না কেন আমি রোজগার করব, যে করেই হোক না কেন আমাকে একটা জায়গায় দাঁড়াতে হবে। এই যে আমার মনে এত জেদ, তোমাদেরকে বলি যে আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি না কেন, কিছুই না, এটা কিছুই না, আমার মনে হয় আমাকে আরও দাঁড় হতে হবে, আরও ভালো কাজ করতে হবে, যাতে আমার বাচ্চা কাচ্চা ভবিষ্যতে কোনো রকম অসুবিধা না হয়। আজকে বাচ্চা কাচ্চা ওষুধ খাচ্ছে, সারা জীবন ওকে ওষুধ খেয়ে যেতে হবে, বড় হবে, পড়াশোনা করবে। এই যে যারা কি বলবো ক্রাউড ফান্ডিংয়ের ব্যাপারে অনেক খোটা দাও আমাকে, যে এই টাকাগুলো কী করছো, তো এই ব্যাপারে আর কি বলবো, যাদের সাথে কথা বলার এই ব্যাপারে বলা হয়ে গেছে, যতটুকু দেওয়ার আমার দেওয়া হয়ে গেছে। তারপর যারা আমাকে বলেছে টাকাগুলো আয়ুষের জন্য রাখতে, ট্রিটমেন্ট করতে আয়ুষের, আমি আয়ুষের জন্য ট্রিটমেন্ট করছি, তাদের সেই টাকাগুলো যতটুকু দেওয়ার করছি, যতটুকু করার করছি, যতটুকু রেখে দেওয়ার ভবিষ্যতের কথা ভেবে যে ওর ভবিষ্যতে হয়তো লাগবে সেটা রেখে দেওয়া আছে। তো এটুকুই বলবো যে এই ব্যাপারটা নিয়ে, একটা বাচ্চার একটা অসুখে নিয়ে মানে যেসব মা, যেসব দিদিরা, যেসব বোনেরা এত কথা শোনাবো আমাকে, তোমরা এটা দেখতে পারবে প্রিয়া কিন্তু কখনো বসে খাচ্ছে না। প্রিয়া দিন রাত পরিশ্রম করছে, দিন রাত খাচ্ছে, যাতে করে বাচ্চাটার কোনো রকম অসুবিধা না হয়। তার মধ্যে এমন না যে আমি শুধুমাত্র কাজই করে যাচ্ছি, সারাটা দিন বাচ্চাদেরকে ধ্যান দেওয়ার পর সংসারের কাজ প্লাস তারপর আমার কাজ, সমস্ত কিছু করে তারপর কিন্তু আমি করি। তো যাকগে, ওর রিপোর্ট দেখে আমার এটাই মনে হচ্ছিল যে আমি পুনের ট্রিটমেন্টটা কি বন্ধ করে দেবো তাহলে, কিন্তু বন্ধ করে দিয়ে তো উপায় নেই, বন্ধ করে দিলে কোনো উপায় নেই, কোনো রাস্তাই খোলা নেই, এই ট্রিটমেন্টই আমাকে করে যেতে হবে। তো যাকগে, দেখো এগুলো হচ্ছে কালকের প্রসাদ, গুরু সেবার মুগের ডাল, মাসকালার ডাল, লাউয়ের ডাল, লাউ দিয়ে ডাল করেছে, ঘন্ট, বেগুন ভাজা, শাক, চাটনি, পায়েস, মাছের ঝোল। আমাদের মধ্যে হ্যাঁ, গুরু সেবাতে মাছের ঝোল খাওয়ানো হয় আমাদের মধ্যে, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হয়েছে। তো ওইদিকে তো দেখতে পারলে কত বাসন, আরও বাসন আছে, এই যে এগুলো খাওয়া হবে, পরিষ্কার হবে, আরও বড় বড় হাঁড়ি কড়াই সব মা মাজবে। আমি মানে কি বলবো, মায়ের শরীর এতটাই খারাপ তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আমি কোন দিকে আমি যাব, আমি মাঝে মাঝে এটাই বুঝে উঠতে পারি না যে অ্যাকচুয়ালি আমাকে কোন দিকে যেতে হবে। এদিকে বাপের বাড়িতেও না থাকলে হয় না, ওইদিকে ধরো শ্বশুরবাড়িতে সংসারের এত কাজ, এত বড় একটা অনুষ্ঠান হয়ে গেছে, যেহেতু মা আমার কোনো অনুষ্ঠান এগুলো মা কীভাবে করে আমার বাড়িতে, এবার এই বাড়িতে অনুষ্ঠান যেখানে দেখছি মা একা একা কাজ করছে, আমি মা মিলে সমস্ত এই পাশটা মানে পুরো রান্নাঘর ঘর যা আছে সমস্ত কিছু গুছিয়ে নিলাম। তাও এখনও আছে বাকি, আজকে রান্নাবান্না হবে না, কালকের গুরু সেবার অনেক প্রসাদ আছে। তো যেখানে পেঁপে খাচ্ছি, পেঁপেগুলো অত মিষ্টি ছিল না যদিও বা, তো এই যে বুনু পেঁপে খাচ্ছে আর কি। তো এবারে হচ্ছে খাবে ভাত আর কি। সকালবেলা কিন্তু একবার খাওয়া হয়েছে, তো আয়ুষের পাপা খায়নি, তো আয়ুষের পাপাকে দিব, আর বুনু বলছে আমিও একটু খাবো, ওই দুজনের মতন ভাত আছে। তো ওই যে এখন ওরা খাবে, আয়ুষের পাপা আর বুনু খাবে, তরকারি সব গরম করা আছে। আর দেখো এই ঘরটা কিন্তু ভাঙবে আমাদের বাপের বাড়িতে, এই ঘরটা ভেঙে ঘর করা হবে, তো বুনুই সবটা করবে। তো দেখো আমরা মেয়ে হয়ে সত্যি আমরা মানে গর্বিত, মেয়ে হয়েও আমরা পারছি, তাই না? শ্বশুরবাড়িতে আমি ঘর করলাম, আর যদি আমার বিয়ে না হতো হয়তো আমি বাপের বাড়িতে ঘরটা করতাম। তো কালকে আমাদের এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা কালকে ভাঙা হবে, আর হচ্ছে ভাঙা হবে মানে এই বড় ঘর, রান্নাঘর পুরো ভেঙে একদম চুরমার করে দেবে কালকে। তাই আজকে অনুষ্ঠানের পরে যে দেখো কালকে এখানে উনুন করা হয়েছিল, এখানে রান্নাবান্না হয়েছিল, তো ল্যাপা মোছা কিছুই হলো না, কেননা ঘরটা ভাঙবে বলে। আর একদম এই ঘরগুলো একদম সব দেখো এলোমেলো, এই ঘরটাও ভাঙবে কালকে পুরো এই ঘরটা। তো যেহেতু রান্নাঘরটা ভাঙবে, তার কারণ হচ্ছে আমাদের নতুন করে আবারও ঘর তোলা হবে, একদম এই ঘরের সাথে পুরো অ্যাটাচ করে এই ঘরটা পাকা করা হবে আর কি, পাকা করা হবে, আর মানে নতুন করে ঘরটা হবে। এই ঘরটা ভাঙবে না, এই ঘরটা তো পুরোটা তোমরা ব্লগে দেখতে পারবে। তারপরেও আমি সিক্রেটটা শেয়ার করে দিই, আমার বনু ঘর বানাচ্ছে বন্ধুরা। তো
তো হচ্ছে বুনু বন্ধুরা একদম বুনুর নিজের ইনকামে বুনু করছে ঘর, দেখো চলে গেল। তোর মুখটা একটু দেখাই আমার দর্শকদের। এই দেখো এইটুকুনি বাচ্চা মেয়েটা করছে ঘর, মানে ঘর বানাবে এইটুকু বাচ্চা মেয়েটা। সুন্দর ভিডিও। তো অনেক স্ট্রাগল করছে জীবনে, আরো স্ট্রাগল করুক, আরো ভালো ভালো জায়গায় পৌঁছাক, তোমরা আশীর্বাদ করো। তো রান্নাঘর আর একটা বেডরুম ও বানাবে কালকে, হয়তো বিয়ে হয়ে সেখানে থাকবে। বাবা রে, বিয়া করে দোষ না, পরে বিয়া ঘন্ট একটু বেশি হয়েছে তো তাই তোমাকে দেওয়া হয়েছে। হ্যাঁ, তার জন্য তোমাকে দেওয়া হয়েছে, তুমি বুঝছো না কেন? এখন যত খুশি তুমি ঘন্ট পাও। যাই হোক, আমাদের এই ঘরটা পুরনো ঘরটা, এটা ভেঙে যাবে কালকে। আর এখন তোমরা হয়তো অনেকেই ভাবছো যে কোথায় রান্না হবে, চলো দেখাই। আমরা যখন ফার্স্ট টাইম গুয়াহাটি থেকে এসে যখন আমাদের একটা রান্নাঘর ছিল, কিন্তু সেই রান্নাঘরেই রান্না হবে। কোথায় সেই ঘরটা তোমাদের দেখাবো, ওইখানেই মা সব জিনিস নিয়ে রাখছে, চলো দেখাই কোথায় রান্না। একেতে এত কম বয়সে আমরা দুই বোন পুরো কাঁপিয়ে দিয়েছি বন্ধুরা। হ্যাঁ, আমাদের কাছে এটাই অনেক অনেক খুশি আমরা, জানো তো, যে সত্যি আমরা এত কম বয়সে বাড়ি বানাচ্ছি, বাড়ি বানাতে পারছি। আমি না হয় শ্বশুরবাড়ি বানালাম, কিন্তু আমার বোন তো বিয়ে করেনি, তাই ও বাপের বাড়িতেই বাড়িটা বানাচ্ছে। যাই হোক, ওই যে বললাম প্রথমে, আমি যদি আজকে বিয়ের আগেই আমার এরকম ইনকাম থাকতো, তাহলে আমিও হয়তো বাপের বাড়িতে আজকে সুন্দর করে বানাতাম। বুনুকে তাই বলছি আমি শুধু, যে ইস বুনু, সত্যি আমারও একটা স্বপ্ন ছিল বাড়িটাকে বানাবো, কিন্তু যাই হোক তুই বানাচ্ছিস, আমার ভীষণ ভালো লাগছে। কি বলবো, আর এতটা প্রাউড ফিল করছি তোর জন্য, মানে কি বলবো। যাই হোক, মানে মানে মেয়ে যারা মেয়েকে বলে না, মেয়েদেরকে বলে না যে মেয়েরা কিছু পারে না, মেয়েরা কিছু করতে পারে না, মেয়েদের মানে অনেক কিছু বলে মেয়েদের, কিন্তু মেয়েরা চাইলে সব কিছু পারে, সব কিছু পারে মেয়েরা। তো ফাইনালি এই ঘরটা ভাঙা হচ্ছে, পুরনো ঘর এটা আমাদের, এটা ভাঙা হয়ে সুন্দর করে ঘর হবে। যাই হোক, তোমরা বুনুর ব্লগে কিন্তু পুরোটাই দেখতে পারবে, ঠিক আছে? আমি তো আর রোজ দিন বাড়ি শেয়ার করতে আসবো না, আমি না আজকেই চলে যাব। তো যাই হোক, চলো তোমরা ব্লগে, বুনুর ব্লগ, ডোনা মল্লিক সবাই দেখো, সাপোর্ট করো চ্যানেলটাকে, ও মিনি ব্লগ শেয়ার করে। আর এই যে এটা হচ্ছে আমাদের পুরনো রান্নাঘর। আসাম থেকে যখন আমরা প্রথম আসি, আমার বাবা বারান্দাতে এই রান্নাঘরটা বানিয়ে দিয়েছিল। আর এই রান্নাঘরে বসে আমরা দুই বোন ভাত খেতাম। তখন আমার ভাই হয়নি, মা আর দুই বোন। আমাদের বাড়িতে কারেন্ট ছিল না, কিছু ছিল না, হেরিকেন জ্বালিয়ে ভাত। জাগে পুরোনো দিন ভীষণ মনে পড়ে, এখানে বসে ভাত খেতাম, এগুলো বলছিলাম আর কি তোমাদেরকে। তো আবারও এই রান্নাঘরটা দেখো কাজে লাগছে, যেহেতু ওই রান্নাঘর ভাঙবে, কোথায় রান্না করবে, তার জন্য এই রান্নাঘরে সব কিছু নিয়ে এসেছে। চলো ব্লগটা এখানেই শেষ করছি, ফিরে আসছি সকালবেলা আবারও। সকাল মশারির ভেতর থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। তোমরা তো জানো আয়ুষের শরীরটা খারাপ, মানে তো হ্যাঁ, তার মধ্যে কালকে কি হয়েছে, আসলে আয়ুষের হিমোগ্লোবিনটা কালকে তো টেস্ট করে আসলাম, তোমরা তো আগের দিনের ব্লগে সবটাই দেখতে পারলে না। কালকে বাড়ি থেকে যখন এই বাড়িতে আসি, তখন এই যে ইনি মশাই বিছানার থেকে পড়ে মাথা টাথা খুলে, না বাবা তুমি ভালো তো, এই যে এই দেখো তো কি, এই যে বাবা, এই দেখো মাথা ফুলে, দেখা যাচ্ছে না, ও এই পাশে সরি, ওই দেখো কেমন নীল হয়ে গেছে, দেখো বুঝছো, মাথা ফুলে নীল হয়ে গেছে, ভুরু মাথা কিভাবে যে পড়লো, দুটো মানুষ সামনে, তারপরেও মানে ওরা নাকি এরকম ঘুরতেই ও পড়ে গেছে, ঘুমাচ্ছিল আর কি, ঘুম থেকে উঠে পড়েছে, এমনিও নয়, ঘুমিয়েছিল বিছানায়। তো এখন কতটা সাবধানে থাকতে হবে ভাবো। তো যাই হোক, আমরা রাত্রিবেলা কালকে এই ঘরে ঘুমিয়েছি, কারণ আমার পিসি এসেছে, তো ওই পিসি আয়ুষ ওই ঘরে বড় বিছানায় ঘুমিয়েছে, আমি খুশের বাবা এই ঘরে টিনের ঘরে ঘুমিয়েছি। তো তোমাকে দেখা যাচ্ছে না, ওই যে তুমি ব্যথার জন্য জ্বর চলে এসেছে। কালকে আন্নিকে আনতে পাঠিয়েছিলাম দোকান থেকে, বলে প্যারাসিটামল খাওয়া, জ্বর আসতে পারে। তো এই যে জ্বর আসলোই প্যারাসিটামল খাইয়েছি, আর প্যারাসিটামল ব্যথারও দেখবে ওষুধ। তো কী আমি সুন্দর করে তোমাদের ব্লগ শেয়ার করবো বলো, জীবনটা যদি এইভাবে যায়, একটার পর একটা মানে ভালোভাবে ব্লগ শেয়ার করার মতো কোনো পরিস্থিতিতে আমি থাকি না যে আমি তোমাদের শেয়ার করবো। না তুমি ভালো তো, ব্যথা হয়েছে এমনি পড়ছে কালকে গো। তো চলো বন্ধুরা, কয়েকটা রাম তুলসী পাতা নিয়ে আসি। এত কাশছে আয়ুষ, মানে কি বলবো, মানে কাশিগুলো শুনলে না ভয় লেগে যায়। একদিকে খুশের জ্বর এসেছে, একদিকে আয়ুষ ভীষণ কাশছে, ওকে আবার আজকে ডাক্তারকে নিয়ে যেতে হবে। চলো
একটাই। তো এগুলো নাকি রাম তুলসী পাতা, আমি শুনেছি এতদিন মুখে, তবে রাম তুলসী পাতাটা কোনোদিন দেখা হয়নি। গাছটা এরকম তুলসী পাতার, গন্ধটাও একটু অন্যরকম। নিয়ে নিলাম এখান থেকে। এই যে ফুলটা কোথায় দেখো, মাথাটা কেমন করে ওর নীল হয়েছে। নে নে, এই যে এই যে এই যে ফুলটা দিলাম, সাজু দিছে বাবা, সাজু দিছে রে। দেখো কপালটা ফুলে কি হয়েছে। এই যে সকাল চলে গেল, না পিসিকে দেখাতে পারলাম না কিছু, তখন এই ব্যস্ততার মধ্যে ছিলাম, ওষুধ খাওয়াচ্ছিলাম ছেলেদের। টোটো ভাড়া করলে পিসি থাকছে না, কারণ পিসি বাড়ি চলে যাবে আর কি, মানে আমাদের ওই বাড়ির থেকে পিসির বাড়ি চলে যাবে। কিছু সমস্যার কাগজপাতি, এই জন্য পিসি আর মনটা টিকছে না, বলছে না আমি চলে যাই, আরেকদিন আসবো, তোদের এখানেই ঢুকবো আগে। তা আমি আর বাধা দিলাম না, ঠিক আছে চলো। কি সেদিককার মটরশুঁটিগুলো একেবারে পুরাট হয়া, কি অবস্থা। কি বলো তো, আমাদের মধ্যে এই বাড়িটা না ছাইড়া দিতে লাগবে, বুঝছো, বাড়ি ঘরটা ছাইড়া দিতে লাগবে, বাড়িটা ভালো না, দোষ পাইছে বাড়িতে। এত অসুখ বিসুখ হয় নাকি মানুষের, একজন সুস্থ একজন অসুস্থ, একজন সুস্থ একজন অসুস্থ, মানে বাড়িটার মধ্যে যে কি দোষ পেয়েছে কি বলবো তোমাদেরকে। এত বাজে এত বাজে, মানে শান্তিতে মানে কেউ না। বাচ্চা কাচ্চাগুলো যদি অসুস্থ থাকে, তুমি মানে মা বাবা কেমন করে ঠিক থাকে বলো। মানে এই যে এখন আয়ুষকে নিয়ে আবার দৌড়াবে, সেদিনই গেল, এই পরশু দিনের আগের দিন ডাক্তার দেখাতে গেল, ডাক্তার বলেছে না কমলে আবার নিয়ে আসতে। এখন যাবে আয়ুষকে নিয়ে, এদিকে খুশের জ্বর, খুশের কাশি আবার শুরু হয়েছে, যাও বা কমলো একটুখানি। কত কাজ জানো তো, কাজ করলে অনেক কাজ। এই যে বেগুনের চারাগুলো দেখো, মানে কি সুন্দর ফুল ঠুল এসেছে, যে মটরশুঁটি চারিদিকে। তারপরে যে কি বলে এগুলা কি এগুলো যেন বরবটি, এগুলোতে চাঙা তুলে দিতে হয়, নাহলে বরবটিগুলো হয় না, মাচা তুলে দিতে হয়। যে শশা গাছ, কোথায় শশা, হ্যাঁ শশাও ফির হয়েছে গো, নিচে শশা হবে, তুলে দিতে লাগতো না। ওই যে একটা শশা গাছ এখানে, এই যে যেটা। মানুষ কতটা ব্যস্ততায় থাকলে এই যে এত সুন্দর ফসলগুলো হয়েছে, আমরা এগুলোর চাংড়া তুলে দিতে পারছি না। চারিদিকে লাউ, কুমড়ো, কাঁকরোল, তিতা করলা, শশা, বরবটি এসব হয়েছে, এত সুন্দর হয়েছে। এগুলো যদি একটুখানি মাচা তুলে দেওয়া যায়, লঙ্কা, কালকে তাও ওই যে লঙ্কার জায়গাটা, ও কিন্তু এই যে দেখো কত সুন্দর আলি বেঁধে দিয়েছে, জল দিয়েছে, খুব সুন্দর লঙ্কা হবে বর্ষাতে। মানে বর্ষাতে আমাদের লঙ্কা কিনতেই হবে না, বর্ষার সময় লঙ্কার দাম কিন্তু অনেক থাকে। তো যাকে এত সুন্দর করেছে, কিন্তু কি বলতো, এক ফোটার সময় পায় না, এত দৌড়াদৌড়ি। আমি ঘর সামলাচ্ছি তো ও বাইরে সামলাচ্ছে, মানে এমন একটা অবস্থায় আমাদের দিন কাটছে। একটা জিনিস কি বলতো, ভগবান মানুষের জীবনে হাজার সমস্যা দিক, কিন্তু অসুখ বিসুখ, সে বাচ্চা হোক বড় হোক, এই অসুখ বিসুখের মতো সমস্যা যেন ভগবান না দেয়। কারণ এই সমস্যা যে কী সমস্যা সেটা বলে বোঝানো যাবে না, এমন সমস্যা। তো যাকে দেখো, আয়ুষ ভীষণ গাজর ভালোবাসে, তাই দেখো দেখছিলাম যে গাজরটা কত বড় হয়েছে। এই যে দেখো গাজর ভালোই বড় হয়েছে, কত সুন্দর হয়েছে, আর এত মিষ্টি, মানে একটা ব্রেকফাস্ট গাজর। আরে বাবা আনখে, আরে আনখে যাও, চিনি এত মিষ্টি কে? সকাল সকাল ন্যাচারাল ব্রেকফাস্ট, গাজর, মটরশুঁটি, লাল দেখো, এটা লাল দেখো, মানে রাসায়নিক সার দিলে কি হতো, মোটা হইতো, এক ফোঁটা মিষ্টি হইতো। চলো, ব্লগটা শুরু করেছিলাম পরের দিনের জন্য, কিন্তু দেখলাম যে না, অর্ধেক না দিলে, আমার তো আগের দিনের ব্লগ শুরু করেছিলাম বাপের বাড়ির, তো বাপের বাড়িতে কিন্তু এসে তারপরে এই ব্লগটা করেছিলাম। ভেবেছিলাম এটা ভালোভাবেই পোস্ট করব, কিন্তু দেখছি ওই যে তোমাদের বললাম শুরু তো করি, ব্লগগুলো শেষ করতে পারি না, তাই আবারও পরের দিনের অর্ধেকবেলা পর্যন্ত ব্লগ তোমাদের দেখাতে হচ্ছে। এখানে দেখো এই যে এবার বিছানা পাচ্ছি, কালকে যেহেতু এই ঘরেই ঘুমিয়েছি, আমার পিসি এসেছিলো, মানে আমার নিজের পিসি, ওই সকালবেলা আবার চলেও গেল, মানে এত তাড়াহুড়ো। পিসি অনেক দিন থেকে এখানে আছে, ওই মেলা থেকে আর কি, হোলি মেলা সব এখানে কাটালো। তো আমার বাবারা হচ্ছে পাঁচ বোন 2 ভাই, ঠিক আছে। তো যাই হোক, ওই পিসি আমাদের বাড়িতে আসেই নেই কোনো দিন, জোর করে আমি নিয়ে আসলাম, চলো যাবা ঘুরে আসবা, কিন্তু পিসি কিছুতেই থাকলো না। আমাদের এই যে এই অবস্থা, কালকে খুশ পড়ে গেল, এই পিসিকেই বসিয়ে রেখেছিলাম খুশের সামনে, পিসি একটুখানি উঠতেই খুশ পড়ে গেছে কালকে বিছানা থেকে, মানে যে পিসি চলে গেল। আমি বলে আমাকে টোটো ঠিক করে আমি বাড়ি চলে যাবো, মানে পিসির বাড়ি ফালাকাটা ছাড়িয়ে 5 মাইলে, বলে আমি বাড়ি চলে যাব, আমাকে একটা টোটো করে দে তাড়াতাড়ি। তা আমি বলি সকালবেলা কিছু খাবো না, বলে আমি কিচ্ছু খাবো না। আসলে এই যে এত হাবা ডাবা খাওয়াতে আমারও পেট খারাপ হয়ে গেছে, সবার পেট খারাপ, ওই কীর্তনের পরের দিনের খাবার খেয়ে আর কি। তো পিসি বলে আমি কিচ্ছু খাবো না, তুই আমাকে টোটো করে দে।
তো যাই হোক, ওইদিকে পিসিকে আমি টোটো করে দিলাম। খুব খারাপ লাগছে যে কিছু কোটে খাওয়াতে পারলাম না, আসলে পিসির হাতেও সময় নেই, পিসি চলে যাবে। তো পিসিকে ছেড়ে দিয়ে এই যে আমি আসলাম বিছানাপত্রগুলো গোছাতে, তারপর আবার ওইদিকে রান্নাবান্না করে পুজো দিয়ে আয়ুষকে আবার স্নান করিয়ে পাঠাবো ডাক্তারের এখানে। তো চলো তাহলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন হলো কি হলো কিছুই বুঝতে পারলাম না, এরকম আলতু ফালতু ব্লগ তো আমি শেয়ার করি না, তারপরেও আমার হাতে উপায় নেই। তো চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।